বিয়ের 5 বছর পেরিয়ে যেতেও আমার কোনো সন্তানাদি কিছুই হচ্ছিল না। এদিকে আমার শ্বশুর শাশুড়ির একটাই সন্তানা, সে আমার স্বামী। আমার স্বামীর ইচ্ছে যে একটা সন্তানাদি জন্ম দিয়ে তার বাবা মায়ের ইচ্ছেটাকে পূরণ করা, নাতিনুতরা দেবে। কিন্তু আমার আসলে হচ্ছিল না। কিন্তু আমি ওইদিকে মাস্টার্স কমপ্লিট করতে গিয়ে আমারও আসলে বিয়ের যে সঠিক বয়স সেটা পেরিয়ে যায়। তাছাড়া আমি একটু স্বাস্থ্যবান ছিলাম, দেখতে শুনতে হুষ্টপুষ্ট, নাদুস নুদুস সব মিলে আমি যখন আসলে স্বামীর সংসারে একটা সন্তান দিতে ব্যর্থ হয়েছি, বিয়ের 5টা বছর পেরিয়ে যাওয়ার পরও যখন চেষ্টা ত্রুটি রাখিনি, বাচ্চা কাচ্চা হয়নি, তখন আমার স্বামী এক পর্যায়ে আমার উপরে ভীষণ নারাজ, অতটা সুখী না। মাঝে মধ্যে সে বলে ফেলে যে আমি আমার বাবা মায়ের একটা মাত্র সন্তান, একটাই ছেলে, তাদের ইচ্ছে আমি যদি পূরণ না করি তাহলে আর পূরণ করার মতো কেউ নেই। তখন আমি বললাম, হ্যাঁ গো, তুমি তো এই কথা বলে আমার মনটাকে নষ্ট করে দাও, খারাপ করে দাও। দেখো, তুমিও যতটা চেষ্টা করছো আমিও তো কম চেষ্টা করি না। সংসার জীবনে আমি যে তোমার কথার অবাধ্য হয়ে চলি ঠিক তাও তো না। কিন্তু এটা ওভারঅল না চাইলে কি করে হবে, চেষ্টাই তো আর কম করছি না। তাছাড়া আমাকে তো অনেক কথা শুনতে হয় তোমাদের সংসার থেকে। তুমি ছেলে মানুষ, তোমাকে তো কেউ কোনো অপবাদ দেয় না। কিন্তু তোমার বাবা মা আমাকে উঠতে বসতে যা বলে, তাই কি বলবো? আমি কি কখনো তোমাকে এই কথা বলেছি? আমি একটা মেয়ে হিসাবে সব কিছু মাথা পেতে সহ্য করে দিনের পর দিন তোমাদের সংসারে পড়ে আসি। তখন আমার স্বামী বলে, শোনো, আমি বুঝতে পেরেছি তুমি কখনোই আমাকে সন্তান দিতে পারবে না, তাই বলি কি আমি যেটা করব সেটা তোমাকে মেনে চলতে হবে। আমি বললাম, সেটা আবার কি? তুমি কি এমন করবা? দেখো, এমন কিছু করবা না যা আমার জীবনে অশান্তি চলে আসে। তখন স্বামী বলল, শোনো, আমি আর একটা বিয়ে করতে চাই, কারণ আমি আমার বাবা মায়ের একটা ছেলে, তাদের মুখ উজ্জ্বল করতেই হবে। তোমাকে দিয়ে অনেক চেষ্টা করলাম কিন্তু বুঝেছি হবে না। তখন আমি কান্না করতে লাগলাম, মনটা খারাপ করে স্বামীর কাছে যে খুব আকুতি মিকুতি করে বলতে লাগলাম, শোনো, আর একটু চেষ্টা করতে থাকো, দেখো যদি হয়, আর যদি না হয় অবশেষে আমি তোমাকে অনুমতি দিয়ে দেব, একটু ধৈর্য ধারণ করো। স্বামী কিছুতেই শোনে না, এক যায় দু যায়, সে বলে যে শোনো, আর তুমি যদি আমাকে এই কাজে বাধাবিঘ্ন সৃষ্টি করো তাহলে আমি কিন্তু তোমাকে রেখে অনেক দূরে চলে যাব। আমি বললাম, সে আবার কোথায় যাবে? বলে যে আমার এক বন্ধু বিদেশ গেছে, বিয়ের আগে থেকেও আমাকে বিদেশ যাওয়ার জন্য খুব বলা বলে করছিল, আমি রাজি হচ্ছিলাম না। কিন্তু এখন যে অবস্থা, তোমার চোখের সামনে আর আমার থাকতে ইচ্ছে করছে না, ভালো লাগে না। আমি বললাম, তুমি এতটা অধৈর্য হচ্ছ কেন? আর কটা দিন ধৈর্য ধরো না, আমরা তো চেষ্টায় আছি, হলে হবে। তাছাড়া আমি কি কখনো তোমার ইচ্ছার বিরুদ্ধে চলি বা তোমার যত্ন করি না, তোমার খেয়াল রাখি না, এমন তো না। তোমার বাবা মায়ের সেবা যত্ন করি, একটা বউয়ের যতটুকু তার স্বামীর সংসারে সে করার দরকার আমি তো তার কোনো কিছুতেই কম করি না। শুধু ওপরওয়ালা আমাদের একটা সন্তান দিচ্ছে না, এই তো। এখানে তো আর আমার কোনো দোষ নেই। স্বামী কোনো কিছুতেই আমার কথা বোঝে না, সে একরোখা মানুষ, এক কথার পাগল। কি করব? আমি এতটা সুন্দরী আর এতটা যৌবনভূত একটা মেয়ে হওয়ার পরেও যেন আমার স্বামীর মন যুগে আমি চলতে পারছিলাম না। কিন্তু এইদিকে আমার শ্বশুর, সে একটু অন্য টাইপের, খুব সৎ এবং ভালো মানুষ। সে আলাদা করে আমাকে খুব ভালোবাসত, মেয়ের মতো করে খুব ভালোবাসত। আমি তোমাদের বন্ধুরা বলে বোঝাতে পারবো না। আমার শাশুড়ি আর স্বামী যেভাবে আমার সাথে দিনের পর দিন আচরণ করে চলছিল সংসারে, কিন্তু আমার শ্বশুর ওদের সে একদম ব্যতিক্রম। তার মধ্যে দেখতাম যে আলাদা একটা মন মানসিকতা আছে, সুন্দর একটা মন আছে। সে মাঝে মধ্যেই আমাকে ডেকে বলতো, বৌমা
আমার ছেলেটাও যেমনটা, ওর মাটাও ওই একই রকম। কি করবা, কিছু মনে করো না বা, তুমি আমাদের সংসারে আসছো, একটু ধৈর্য ধারণ করে থাকো। ওরা এই সমস্ত না বলে। আমি যে দুদিন বেঁচে আছি, আমি তো আছি, তুমি আমার উপর ভরসা রেখে চলবা। তোমার মতো মেয়ে এই সংসারে আসার মানে ওদের তো ভাগ্যের কপাল। কিন্তু আমার ছেলেটাও যেমন অবুঝ, ঠিক ওর মাও ওই একই রকম। আমি শ্বশুরের কথা তখন বুঝতে পারলাম যে ঠিক আমার ব্যাপারটা আমার শ্বশুর বুঝতে পারছে। তারপরে শ্বশুর কয়েকটা দিন বাদেই আমাকে হঠাৎ করে একদিন ডেকে বলল, বৌমা শোনো, আমার ছেলে কি বলে, শুনলাম ও নাকি বিদেশ যেতে চায়। আমি বললাম, হ্যাঁ বাবা, আমার সন্তান আদি হয় না, শুধু একটাই আমার দোষ। আর এই জন্য আপনার ছেলে আমাকে ফেলে নাকি অনেক দূরে চলে যাবে। আমি জিজ্ঞেস করেছিলাম, সে বলে সে নাকি তার বন্ধু বিদেশ থাকে, তার কাছে চলে যাবে। তখন আমার শ্বশুর বলল, ওকে যেতে দাও না তো, তুমি ওকে একদম বাধা দেবে না, যেতে দাও তুমি, দেখবো ও কেমন করে যায়, আর গেলেই কি হবে। তারপরে আমি বললাম, ঠিক আছে বাবা। তারপরে আমার শ্বশুর আমাকে বলল, বৌমা শোনো, একটা কথা বলি তোমাকে। দেখো, আমি একটা শিক্ষিত ছেলে, তুমি একটা শিক্ষিত মেয়ে। আমি কিন্তু সরকারি জব করতাম, রিটায়ার্ড হয়েছি মা, বয়স হয়েছে আমার। এই সংসারে পেনশনের টাকায় বুড়ো বুড়ি, আর ওই ছেলেটা একটা কিছু করে, এই দিয়ে কোনো রকম চলি, তাতে মোটামুটি ভালোই যায় দিন। কিন্তু দেখো রে মা, তোমার এই হাল দেখে আমার আর ভালো লাগছে না। আচ্ছা, একটা সত্য কথা বলো তো, আমার ছেলে আর তুমি কখনো কি ডাক্তারের কাছে এ বিষয়ে গিয়েছো কখনো? মানে পরীক্ষা নিরীক্ষা, আসলে এই দোষটাকে তোমার না আমার ছেলের? এই যে তোমার সন্তান হয় না, তোমার শাশুড়ি আর আমার ছেলে দুজন মিলে তোমাকে যে দিনের পর দিন এতটা মানে যন্ত্রণার মধ্যে রাখছে, এটা আসলে ঠিক না। এটা আমিও একটা শ্বশুর হিসাবে তোমার কাছে মানে লজ্জিত, আমি মেনে নিতে পারছি না। কিন্তু আমি এদের বিপক্ষে। আসলে ওরা মানুষের মানে কোনো কিছু বুঝতে পারে না, ওরা যখন যেটা চায় সেটাই হতে হবে, তা কী করে সম্ভব? তখন আমি বললাম, বাবা দেখেন, আসলে কার দোষ কি হলো না হলো এটা আমি কোনোদিনও বা আপনার ছেলেও কখনো ডাক্তারের কাছ দিয়ে আমরা এটা হরমোন টেস্ট করিনি। তখন শ্বশুর বলল, তুমি একটা বোকা মেয়ে মা, তুমি অতি দ্রুত ডাক্তারখানায় যাও, গিয়ে নিজের হরমোন টেস্ট করে আসো, আসলে সন্তান ধারণ ক্ষমতা তোমার মধ্যে আছে কি না এটা একটু যাচাই বাছাই করে আসো। আমি তখন শ্বশুরের কথা শোনার পরে চিন্তা করলাম, তাই তো, শাশুড়ি আর আমার স্বামী মিলে দিনের পর দিন আমাকে যেভাবে মানে বাইজা অপয়া এই সমস্ত দোষারোপ করে চলছে, তাতে আমি তো চুপচাপ মাথা পেতে সহ্য করে যাচ্ছি। না না, আর বসে থাকা চলবে না, আমি ডাক্তারখানায় যে নিজের একটাবার স্বাস্থ্যটা পরীক্ষা করে আসি। পরের দিনে আমি স্বাস্থ্যকেন্দ্রে চলে গেলাম। গাইনি ডাক্তারের কাছে যায় পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারনি বলল, আরে ম্যাডাম, আপনি তো সবই ঠিক আছে, আপনি চাইলে মা হতে পারবেন যে কোনো সময়, আপনার কোনো ত্রুটি নেই, কোনো সমস্যা নেই, একদম সুস্থ মানুষ আপনি। কে বলেছে আপনি মা হতে পারবেন না? দেখেন, যার সাথে সংসার করছে তার হয়তো কোনো প্রবলেম আছে কি না। তখন আমি হাসতে হাসতে খুশিতে বাড়িতে চলে আসলাম যে আসলে আমি তো নির্দোষ, কিন্তু কেন আমি বোকার মতো ওই শাশুড়ি আর ওই স্বামীর এত কথা সহ্য করে সংসারে পড়ে আছি। না, এর একটা জবাবদিহিতা করতেই হবে। তারপরে আমি আমার স্বামীকে বললাম, শোনো, তুমি বিদেশ যাবে যাও, তবে আর আমাকে এ ধরনের অপবাদ দিও না। আমারও ইচ্ছে করে মা হতে, কারণ তোমাদের সংসারে আসার পরে কোনোটা দিনও মানে আমার সন্তান হয় না, এই জন্য তোমার মা তোমার কাছ থেকে আমি কখনো ভালো একটু আচরণ পাইনি। শত কষ্টের মধ্যেও আমি তোমাদের সংসার ধরে আছি। আমি একটা শিক্ষিত মেয়ে, চাইলেই আমি আমার জীবনটা মানে একটা সিদ্ধান্ত ডিসাইড করে নিতে পারি, বেছে নিতে পারি। কিন্তু আসলে আমি গরিব বাবা মায়ের সন্তান, তাছাড়া ছোটোবেলায় আমি মাকে হারিয়েছি। সৎ মায়ের সংসারে বাবাও
আগের মতো আর নেই, অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আর তাছাড়া বিয়ের আজ 5টা বছর পেরিয়ে গেল। সব মিলে আমি চাই না তোমার সংসার বা তোমাকে ছেড়ে অন্য কোথাও যাই বা অন্য কোনো সিদ্ধান্ত নেই, কিন্তু আমাকে তোমরা বাধ্য করবা না। একটু কড়া হয়ে গেলাম তখন। আমার স্বামী বলল, কি ব্যাপার, আজকে বাতাস উল্টো দিকে বইছে মনে হয়, মানে তোমার কথার ধরন যেন পাল্টে গেছে, কি হয়েছে কি তোমার মধ্যে? তখন আমি বললাম, না গো, এমন কিছু হয়নি, কিন্তু আসলে এই মিথ্যে অপবাদ তোমরা আমাকে দিও না। আমি বলি কি, তোমাকে একটাবার আমার সাথে ডাক্তারখানায় যাওয়ার দরকার। তুমি যে এই যে এতটা দিন ধরে আমাকে দোষারোপ করে আসছো, কিন্তু আসলে এই প্রবলেমটা কি তোমার মধ্যে না আমার মধ্যে, এটা তো একটাবার দেখার দরকার, তাই না? তখন স্বামী বললো যে হ্যাঁ, ঠিক আছে চলো, তুমি যখন এত করে বলছো। পরের দিন আমি ওর স্বামীকে ঠিক ওই একই জায়গায় নিয়ে গেলাম, চিকিৎসা কেন্দ্রে। স্বামীর সব কিছু পরীক্ষা টরীক্ষা মানে সব শেষে ওই ডাক্তার নিয়ে বলল, ম্যাডাম এটা আপনার হাজব্যান্ড? আমি বললাম যে জি। বলে যে প্রবলেমটা তো ওনার মধ্যে, আসলে ওনার সাথে যে মেয়ে সংসার করুক, উনি সেই মেয়ের গর্ভে কোনোদিনও সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না, কারণ ওনার হরমোনের প্রবলেম, উনি কোনোদিনও বাবা হতে পারবে না। সাপ সাপ আমার স্বামীর সামনে যখন উনি এই ডাক্তার নিয়ে এই কথাটা বলে দিল, তখন আমার স্বামীর মুখটা একদম নিচু হয়ে গেল। আমি তখন বললাম, কি হলো তো এখন? এতদিনে মা ছেলে দুজনে মেলে আমার উপরে যা বলছো আর যে আচরণ করছো, আমি তো একটা ধৈর্যশীল মেয়ে তোমাদের সংসারে পড়ে আছি, কিন্তু আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো, কখনো এতদিন তোমাদের ওই সংসারে থাকতো না, এটা জেনে রাখো। স্বামী আমার হাত চেপে ধরে বলছে, দেখো বউ, আর কখনো ভুল হবে না, এরকম কথা ভুলবো না, আমি বিদেশেও যাব না। আমি বুঝতে পেরেছি প্রবলেমটা আমার মধ্যেই আসলে, কিন্তু তোমারটা একটা আবার পরীক্ষা করে দেখার দরকার ছিল। তখন আমি যে আগের দিন পরীক্ষা করে গেছি, সেই কাগজটা আমার কাছে ছিল। আমি কাগজটা স্বামীর সামনে এরকম দিয়ে দিলাম, বললাম যে নাও, এই যে আমার টেস্ট, আমি এটা আগেই করে গেছি, আমার মধ্যে কোনো প্রবলেম নেই। আমি যদি স্বামীর পরিবর্তন ঘটাই বা অন্য কোনো ছেলেকে বিয়ে করি, আমি আগামীকালকেই চেষ্টা করলে মা হতে পারবো, কিন্তু তোমার দ্বারা সম্ভব না। উপরওয়ালা সেই ক্ষমতা তোমার মধ্যে দেয়নি। এটা তোমার মাকে পরিষ্কার করে বুঝিয়ে বলো, আর যেন কখনো আমাকে আর এই ধরনের মানে জ্বালাতন না করে, অপবাদ না দেয়। পুত্রবধূ হিসাবে তার সংসারে এসে কখনো তোমার মায়ের মুখ থেকে একটু ভালো আচরণ কখনোই পেলাম না, কিন্তু আমি তো ছোটবেলায় মা হারিয়েছিলাম, তাকে মায়ের আসনে বসিয়েছি, মায়ের চেয়েও বেশি করে তার খেদমত করি, সেবা যত্ন করি, অথচ তার কাছ থেকে কখনো একটু মেয়ের সম্মান পেলাম না, একটু মেয়ের স্নেহ পেলাম না। কিন্তু তোমার বাবা, তার বেলায় একটু ভিন্ন। তোমার বাবা আমাকে যথেষ্ট ভালোবাসে মেয়ের মতো করেই। তোমার বাবার সাথে তোমার মা আর তোমার একদমই চায় না, একদম ব্যতিক্রমণী। আমার স্বামীর মুখটা যেন একদম ছোট হয়ে গেল, মাটির দিকে মুখ নিচু করে বলছে, বৌয়া তুমি আমাকে লজ্জা দিও না। আমি তো বলছি রে বাবা, কখনো আর এই ভুল হবে না, কখনো তোমার সাথে আর অসৎ আচরণ করবো না, চলো বাড়ি যাই। তারপরে আস্তে আস্তে রাস্তা থেকে বলল, শোনো গো, আমার মধ্যে যে দুর্বলতা আছে, আমি যে কখনো বাবা হতে পারবো না বা তোমাকে মা হতে দিতে পারবো না, এই বিষয়ে তুমি আমার মাকে আমার এই দুর্বলতার কথাটা জানিও না। আমি তখন বললাম, কেন জানাবো না? কারণ তোমার মা যখন এই কথা বলে, তখন তো তুমি একদম এই কথার প্রতিবাদ করো না বা এই কথার উত্তর দাও না। আমি কি দিনের পর দিন তাহলে তার এই অপবাদ সহ্য করেই যাব? এই মিথ্যে অপবাদ আর কতদিন সহ্য করবো বলো তো? আমার কী দোষ ছিল তোমাদের সংসারে? আমি তো কখনো অন্যায় করিনি। আমি তো তোমার মাকে নিজের মায়ের চেয়েও বেশি ভালোবাসি, আর তোমার বাবাকে বাবারা শুনে রাখছি। তুমি আমার স্বামী, কখনো তোমার কথার অমর্যাদা আমি করিনি। তবে আমার দোষটা কোথায়? কেন আমি তোমাদের ফ্যামিলিতে আসার পর দিনের পর দিনে মিথ্যায় গঞ্জন নিয়ে বেঁচে থাকবো বলো তো? তখন আমার স্বামী বলল, আচ্ছা ঠিক আছে,
তোমার যা হয় ভালো মনে করে তুমি তাই বলবা। তারপরে স্বামীর কথা আর অমান্য করলাম না। শাশুড়ি যেন মানে আরেকবারের ছোট শিশুদের কোলে নিয়ে এসে আমার সামনে আদর করে আর বলে, আমার একখান বৌমা নিয়ে এসি, কি আবার কপাল পোড়া, কোনোদিন একটা এরকম নাতিনৎকার আমাদের দিতে পারবে না। এই সমস্ত কথা শুনলে আমি ঘরে যা হুমড়ে ফিরে কান্না করতাম। স্বামী হঠাৎ একদিন ডেকে ফেলে আমার কষ্টটা বুঝতে পারল। তারপরে তার মায়ের কাছে গিয়ে সে বলল যে, মা শোনো, এতটা দিন যে তুমি তোমার বৌমাকে এই অপবাদ দিয়ে এইরকম কথাবার্তা বলো, সে মনের কাছে খুব অসুখী, খুব কষ্ট পায়। কারণ ও ছোটোবেলা ওর মাকে হারিয়েছে। ও সৎ মায়ের সংসারে অনেক কষ্ট করে ও নিজে এত দূর আসছে, লেখাপড়া শিখে একটা শিক্ষিত সুন্দরী মেয়েকে তোমরা যে এই ফ্যামিলিতে নিয়ে আসছো, সে তো কখনো তোমাদের অমর্যাদা করেনি। কিন্তু ওকে এই কথা বলছো, তোমরা ভুল করছো। মা শোনো, আমি ডাক্তারখানায় গিয়ে নিজের পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, আসলে দোষটা আমার মধ্যে। তো তোমার ছেলের দোষ থাকতে তুমি কেন অন্যের মেয়েকে, পরের মেয়েকে দোষারোপ করো বলো তো? তখন আমার মা বলল, এসব কি বলছিস রে খোকা, সত্যি নাকি? আমি বললাম যে হ্যাঁ। মানে আমার স্বামী বলল, হ্যাঁ আসলে তাই। তখন আমার শাশুড়ির জন্য সেদিন থেকে আর ওই রকম দুর্ব্যবহার আমার সাথে করে না। এক পর্যায়ে এইভাবে চলতে চলতে আমার স্বামী কেমন যেন হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। তার গায়ের মধ্যে ভীষণ জ্বর। হঠাৎ করে আমাকে খাপা খাপা কণ্ঠে বলছিল, বউ তুমি কোথায় গেলে? আমার কপালটায় হাত দিয়ে দেখো তো ভীষণ জ্বর। আমি ভালো মানুষ বাইরে গেছি, কি যে হলো আমার বুঝতে পারছি না। ডাক্তারকে ডাক দিলাম তাড়াতাড়ি। ডাক্তার বাড়িতে এসে দেখলো আমার স্বামীর 102 জ্বর। তাড়াতাড়ি করে ওষুধ পানি আর এটা সেটা বললো যে মাথায় জলফুটি করেন। হঠাৎ করে এরকম হলো একটা চিন্তার বিষয়। কয়েকটা দিন সে বিছানায় এভাবে পড়ে থাকলো। তারপরে তার গায়ে কি যেন একটা ফোটা ফোটা কি বের হলো। সে ক্রমেই যেন বিছানগত হয়ে যেতে লাগলো, নিশ্চিত হতে লাগলো। এইভাবে 22 দিন আমার স্বামী অসুস্থতা অবস্থায় বিছানায় পড়ে থাকলো। তারপরে সে আমাকে ছেড়ে পরপারে চলে যায়। সে আর দুনিয়াতে থাকলো না। আমার আসমান জমিন এক হয়ে আসতে লাগলো যে এখন তো আমার স্বামী মারা গেছে, এখন আমার শ্বশুর শাশুড়ির সংসারে তাদের আর একটা ছোট সন্তানও নেই বা আমার কোনো দেবরও নেই যে হয়তো কোনো একটা বিধি ব্যবস্থা আমার হবে। এখন আমি কোথায় যাব, কি করব? এই চিন্তা করতে করতে আমার আর ভালো লাগতে লাগলো না। আমি ঠিক স্বামী মারা যাওয়ার 4টা মাস অবধি শ্বশুর বাড়িতেই ছিলাম। বাবা এর মাঝখানে 2টা দিন আমাকে নিতে আসছিল, আমার শ্বশুর আমাকে যেতে দিছিল না। তারপরে হঠাৎ করে একদিন বাবা আসলো নিতে। তখন বাবার সাথে আমি যখন চলে আসলাম, আসবো ঠিক এই সময় আমার শ্বশুরমশাই আমাকে এসে বলল, বৌমা। এই কথা বলতে যেন তার চোখের কোণে আমি জল দেখতে পেলাম। আমি বললাম যে হ্যাঁ বাবা বলেন। বলছে, তুমি চলে যাচ্ছ, তুমি কি আর কখনো আমাদের সংসারে ফিরবে না? আমি বললাম যে বাবা, এখনো আমার সন্তানাদি উপরওয়ালা দেয়নি। তাছাড়া আপনারা তো বড় বাসা বেঁচে গেলেন, একটা বাইজা অপয়া মেয়ে আপনাদের সংসার থেকে গেলেই তো আপনারা বেঁচে যান, ভালো হন। শাশুড়ি এই কথা পাশ থেকে শুনলে সে আমার কাছে জোরহাত করে আকুতি মিনতি করে এসে বলছে, মারে, এতটা দিন আমি তোমাকে কখনো পুত্রবধূর মান মর্যাদা দিয়ে মানে নিজের মেয়ের মতো করে দেখিনি। আমি তোমার সাথে ভারী অন্যায় করেছি মা, তুমি আমার কথায় কিছু মনে করো না। আমার ছেলেটা চলে গেছে, এখন তুমিও চলে যাচ্ছ তোমার বাবার বাড়িতে। তুমি আর কোন উদ্দেশ্যে সেখানে ফিরবে? আমি তো জানি তুমি আর ফিরবে না। তুমি একটা যুবতী, ডাঙ্গুর মায়া, বেশ সুন্দরী একটা মেয়ে। চাইলে তোমার বাবা যেখানে সেখানে তোমাকে একটা ভালো পাত্র দেখে বিয়ে দিতে পারে। কিন্তু আমার ছেলেটাও চলে গেল, তুমিও চলে যাবে মা। তুমি তো কখনো আমাকে অমর্যাদা করনি, অসম্মানই করনি। যতটা
মানে তোমার সাথে অপব্যবহার আমরাই করেছি। শোনো মা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি আমার সাথে কখনোই এত কিছু করার পর যখন তুমি আমার কথার বাদ উত্তর করনি, আমাকে ঠিক মায়ের আসনে রাখছো, আজকে এটার জন্য আমার ভীষণ অনুতপ্ত হচ্ছে। আমি নিজের অপরাধকে আজকে হারে হারে আমার সেই কথাগুলো মনে করিয়ে খুব কষ্ট দিচ্ছে। আমি যে এতটা দিন কেন তোমার সাথে এতটা দুর্ব্যবহার করলাম রে মা, আমি নিজেও জানি না। তুমি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো, যাচ্ছ যাও। যদি এই সংসারে আসতে চাও তাহলে তোমার জন্য সারা জীবন এই সংসারের দুয়ার খোলা থাকলো। আর আমি তোমাকে আমার মেয়ের মতো করেই দেখব, আর কখনো তোমার সাথে এই অসৎ আচরণ করব না মা। এই বলে যেন শাশুড়িও কান্নাকাটি করতে লাগলো বিদায় বেলায়। তখন আমার ভীষণ কষ্ট হচ্ছিল। আজ ৫-৬ বছর স্বামীর সংসারে এসে তাদেরকে বড় আপন করে নিয়েছিলাম, কিন্তু মেয়েদের জীবনে কেমন নিয়তি, কেমন নিয়ম। স্বামী চলে গেলে, ছেলে মেয়ে সংসারে নিজের না হলে, বই সংসারে আমার দায়িত্ব কেউ যদি নেওয়ার মতো দায়িত্ব না থাকে, তাহলে সবাই পর হয়ে যায় এক নিমিষে। মানে তখন নিশ্চয় বাবা মা আলাদা একটা সিদ্ধান্ত নেয় যে তাদের মেয়েকে অন্য কোথাও বিয়ে সাথে দিয়ে সংসার করাবে। কেমন একটা নিয়ম। সব কিছু ভুলে যাওয়া যে কতটা কষ্টকর হলো আমার জন্য, সেটা আমি হারে হারে বুঝলাম। তারপরে আমি বাবার সাথে চলে আসলাম। শ্বশুরকে কোনো জবাব দিলাম না যে আমি আসবো কি আসবো না। আমি চোখের জল মুছতে মুছতে বাবার সাথে বাড়িতে চলে আসলাম। আসার পরে বাবা আমাকে বলল, মারে, মা হারা মেয়ে তুই। পরে আমি একদিন নিখা করেছিলাম, তোর সৎ মায়ের সংসারে কখনো তোর সাথে ভালো আচরণ আর আমি করিনি। কারণ পরিস্থিতিতে আসলে আমি এটারই শিকার হয়েছিলাম। কারণ তোর সৎ মায়ের গর্ভে যখন 2টা সন্তান জন্মালো, তোর সৎ মা কখনো তোর সাথে ভালো আচরণ আমার দেখতে পারতো না। তাই বাধ্য হয়েই হয়তো আমার এরকম হয়েছিল। কিছু মনে করিস না, দেখি তোর কোনো ব্যবস্থা করা যায় কিনা। এই বলে বাবাও আমার কাছ থেকে সরে গেল। আমি কি করব চিন্তা করলাম যে না, আর কখনো আমি এই জীবনে সংসার করব না। নিজের মধ্যে একটা বিতৃষ্ণা এসে গেল। প্রতিকে কেমন যেন সংসারের কথা শুনলে আমার ভালোই লাগে না। তখন চিন্তা করলাম, আমি একটা বেশ শিক্ষিত একটা মেয়ে, কিন্তু চাকরি বাকরি পাবো কোথায়? চাকরির জন্য যদি কোনো দ্বারে যায়, সেখানে সর্বপ্রথম পরীক্ষা নেয়, ভাইপাতে যায়, টাকার প্রশ্ন ওঠে। কি করব? টাকা পয়সা তো আমার নাই। আমার বাবার যে হাল, বাবা আমার সৎমায়ের সংসারে সব কিছু নিয়ে যেন খুব ব্যস্ত। আমার অতটা খেয়াল কেমন করে করবে? চিন্তা করলাম কি করি। এই ভাবতে ভাবতে সরকারি চাকরি করার জন্য আসলে আমার কাগজপাতির বয়স ছিল না। তারপরও কমিউনিটি সেন্টারে, গ্রামীণ হেলথ কমিউনিটি সেন্টারে একবার আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করাতেই যেন আমি সেখানে টিকে গেছি। কিন্তু এলাকার চেয়ারম্যান ভিত্তিক পর্যায়ে দেখি যে কিছু টাকা পয়সার প্রশ্ন ওঠে, যে 2জনকে সিলেক্ট করা হয়েছে, যে টাকা বেশি দেবে তার চাকরি হবে। এমন তো অবস্থায় বাবার কাছে আমি প্রস্তাবটা রাখলাম। বললাম যে বাবা, চাকরিটা যদি হতো আমার সারাটা জীবনের জন্য একটা হিল্লা হতো। বাবা তার পরের জন্য টাকা দিতে নারাজ হয়ে গেল। বলে যে এত টাকা আমি পাবো কই? তাছাড়া আমি যদি আমার সম্পত্তি কোনো কিছু বিক্রি করেও তোমাকে টাকা দিতে যাই, তোমার যে মা আছে সে আমাকে বাড়ির থেকে বের করে দেবে। বাবার এই কথা আমার একদম সহ্য হলো না। আমার শ্বশুরকে আমি ফোন করে বললাম, বাবা, আজও আমি বিয়ে শাদী করিনি, এখন অবধি আপনার পুত্রবধূ হয়ে আছি আমি, কিন্তু আমার জীবনে একটা সুযোগ আসছে। যদি আপনি আমাকে এই টাকা পয়সা ব্যাপার চাকরি নিতে গেলে যদি এটা দিয়ে পুরোটা হেল্প করে আমাকে চাকরিটা পাইয়ে দেন, তাহলে আমি আপনার সংসারে, আপনার ছেলে নাই তাতে কী হয়েছে, যতদিন আপনি আর আমার শাশুড়ি বেঁচে আছেন আপনাদের সংসারে গিয়েই আমি পড়ে থাকব, আপনাদের সেবা যত্ন করব।
আমার শ্বশুর বলল, ঠিক আছে মা, চিন্তা করো না, কত টাকা লাগবে বলো, আমি দিব। আমি বললাম যে বাবা, 3.5 লক্ষ টাকা লাগবে, এইটা হলে নাকি আমার চাকরি হয়ে যাবে। বললো কী চাকরি? আমি বললাম যে এই যে গ্রামীণ কমিউনিটি সেন্টারে যে হেলথের চাকরি, এটা খুব সরকারি চাকরি বাবা, কিন্তু চাকরিটা সম্পূর্ণ আমাদের চেয়ারম্যানের হাতে এসে পড়ছে, আর তার হাতে এরকম ডিল হচ্ছে, কি করি বলুন তো। শ্বশুর আমাকে বলল, মারে তুমি চিন্তা করো না, এই চাকরিকে হাতছাড়া করা যাবে না। আমিও সরকারি চাকরি করেছি, আমি এটার মর্ম জানি রে মা, এটা সোনার হরিণ। তুমি সারাটা জীবন যতদিন বেঁচে থাকবে, এই চাকরিটা পেলে তুমি এর সুখ স্বাদ ভোগ করতে পারবে, তুমি আর কারোর ইন্তাদারি থাকবে না মা। আর তোমার মতো মেয়ের এরকম চাকরি দরকার, কারণ তোমার মাথার উপরে কোনো বট গাছ নেই এখনো। আমার যত কষ্টই হোক, আমি তোমার টাকার ব্যবস্থা করে দেবো মা। এই বলে আমার শ্বশুর 2 দিন সময় চাইলো আমার কাছ থেকে। তারপরে আমাকে মানে আমার সাথে দেখা করে আমার হাতে টাকা দিয়ে গেল, আর বললো আর যদি কম পড়ে আমি আরও দেবো, তবু তোমাকে এই চাকরি নিতেই হবে। শ্বশুরকে আমি দূর পায়ে সালাম করলাম আর বললাম, আমার জন্মদাতা বাবাও বেঁচে থেকে তার দেওয়ার সমত থাকার পরও সে আমার জন্য বাবা এতটুকু করলো না, আজকে আপনি আমার জন্য যা করলেন। তারপরে আমি টাকাটা চেয়ারম্যানের হাতে জমা দিতে কয়েকদিন বাদে আমার অ্যাপার্টমেন্ট লেটার বাড়িতে চলে আসলো। আমি যে কতটা খুশি হলাম বন্ধুরা। তারপরে আমার চাকরিটা হয়ে গেল, আমার মাসে মাসে স্যালারি আসতে লাগলো, আমি নিয়মিত চাকরি করতে লাগলাম। ও বাবা, এখন দেখি কিছুটা দিন যেতেই আমার বাবার বাড়িতে, বাবার কাছে মানুষ মানে এসে এসে শুধু স্যান্ডেলের তলা খাই করছে। তার মানে তোমার মেয়ে তো এখন ঘর ফেরত, আমার ছেলের সাথে তোমার মেয়েকে বিয়ে দাও, প্রয়োজনে তোমার মেয়েকে আরও গহনা পরিয়ে নিয়ে যাব। মানে অনেক ভালো ভালো ইয়াং ছেলেরা এরকম বিয়ে নিয়ে আসে, ইয়াং ছেলের বাবারা এরকম বিয়ে নিয়ে আসে। ছেলেটা মাস্টার্স পাস, অর্থাৎ ছেলেটাও সরকারি চাকরি করে। ওই যে আমি সরকারি চাকরি পেয়েছি, সরকারি চাকরি করি, তাছাড়া একটা দর্শনদারী সুন্দরী মেয়ে, সেই লোভে কত যে বিয়ে আসতে লাগলো। কিন্তু আমার শ্বশুর শাশুড়িকে আমি কথা দিয়েছিলাম, আমার শ্বশুরকেও আমি কথা দিয়েছিলাম যে বাবা, আপনি যদি এ বিষয়ে আমাকে হেল্প করেন, যতদিন আপনারা বেঁচে থাকবেন অতদিন আমি আপনার সেবা যত্ন করে যাব, পুত্রবধূ হিসাবে আপনাদের পাশেই থাকব। কিন্তু আমার বাবার কাছে কত ছেলের বাবারা বিয়ে নিয়ে আসে। আমার বাবা আমাকে বলে, বাবাকে সেদিন মুখের উপর একটা শক্ত জবাব দিয়ে দিয়েছিলাম, বললাম যে বাবা, তুমি আমার শুধু জন্মদাতা বাবাই বটে, কিন্তু সঠিক সময়ে আমার জীবনটা আজকে যে ব্যক্তিটা পাল্টে দিয়েছে, আমি কি তার কথা শুনবো না তোমার কথা শুনবো বলো তো? তোমার সমস্ত কিছু দেওয়ার সমর্থ থাকা সত্ত্বেও তুমি আমাকে চাকরির ব্যাপারে একদম চোখ বন্ধ করলে, চাকরি নিতে নারাজ হলে, তুমি আমাকে সহযোগিতা করলে না, আমার জীবনের মায়া তুমি করলে না। অথচাই যে আমার মাত্র শ্বশুর, অথচাই এখন সে চাইলেও পর, কারণ আমার স্বামী আর বেঁচে নেই, সে আমার মায়ায় পড়ে এতগুলো টাকা দিল, তুমি দিলে না বাবা। আর তোমার কথায় আমি অন্য ছেলেকে বিয়ে করব? সে ঘুরে বালি বাবা, তুমি ভুলে যাও। তোমার সে আমাদের শ্বশুর আর শাশুড়ি অনেক ভালো, আমি তাদের সংসারে গিয়ে তাদের সংসারে থাকবো। ভেবো না আমি সরকারি চাকরি পেয়েছি সেই টাকায় তুমি চলবে। তবে হ্যাঁ, তুমি আমার জন্মদাতা পিতা, যতটুকু সম্ভব হয় তোমার হাত খরচা বা তোমার খেয়াল আমি রাখবো। কিন্তু আমার শ্বশুর শাশুড়িকে আমি কথা দিয়েছি, তারা যতদিন বেঁচে থাকবে তাদের পাশেই আমি থেকে নিজের বাবা মায়ের মতো করে তাদের শ্রদ্ধা ভক্তি আমি করব। বাবা বলল, মারে কি করে যে তোকে বুঝাই আমি, তোর এই মাকে মানে সৎ মাকে আমি এই বাড়িতে আনার পরে তার হুকুমের বাইরে আমি এক পা নড়তে পারি না। আমার যত জায়গা জমি যা কিছু ছিল রে মা, মানে সব কিছু সে তার নামে লিখে নিয়েছে দিনের পর দিনে। মানে এমন সে অবস্থা করছে, তুই যে আমার জন্মের মেয়ে, মানে তুই চাইলেও আমার এখান থেকে কোনো কিছু ভাগ পাবি না। সে সব কিছু মানে আমার সাথে একদম প্রতারিত করে বেইমানি করে নিয়ে নিছে, এইটাই আমার আফসোস। তখন আমি বললাম, বাবা সেটার আর প্রয়োজন হবে না মনে হয়,
কারণ আল্লাহ একজন আছে, উনি চাইলে এই মুহূর্তে রাজাকে ফকির বানাতে পারে, আর ফকিরকে রাজা বানাতে পারে। তো আমার জীবনে আসলে আমার মাথার উপরে উপর আল্লাহ একজন আছে, আর হেরলাও একজন আছে। আমার শ্বশুর একজন যে কাজ করছে আমার জীবনের জন্য, আমার জন্য। আমি তো তার পেটের মেয়ে না, আসলে তার ছেলেও মারা গেছে, চাইলে তো সে আর আমার দেখাশোনা নাও করতে পারত। এতগুলো টাকা সে আমাকে দিয়ে বলছে যে তোমাকে এখন আমার মেয়ের মতো করে ভালোবাসি, আর টাকা দেয়। আর তুমি কি করলে? কিছুই করতে পারলে না বাবা। বাহ বাহ, তোমার মতো বাবা এই দুনিয়াতে আরও যদি থাকতো, তাহলে তাদের ছেলে মেয়েদের যে কী হাল হতো বাবা। আমি তো নিজের জীবনের সাথে খুব শক্ত করে নড়ে চলছি। এই বলে বাবার সংসার থেকে চলে আসলাম শ্বশুর বাড়িতে। তারপরে আমার শ্বশুর শাশুড়িকে খুব করে আপন বাবা মায়ের মতো করে, তাদের আপন বাবা মায়ের মতো করেই শ্রদ্ধা, ভক্তি, সম্মান, খুব ভালো আচরণ করে তাদের সেবা যত্ন করতাম। তাদের সকাল হলে রান্না বান্না করে তাদের খাইয়ে, শ্বশুরকে গোসলের পানি উঠে শাশুড়িকে সেবা যত্ন করে ওষুধ পানি খাইয়ে দিয়ে তাদের সমস্ত কিছু পরিপাটি করে আমি আমার অফিসে ডিউটিতে বের হতাম। আমি ডিউটি সেরে যেয়ে আবার অফিস থেকে বাসায় ফিরে শ্বশুর শাশুড়ির জন্য তাড়াহুড়ো করে রান্না করতাম, তাদের খেদমত করতাম। তারাও খুশি ছিল। মাঝে মধ্যে শ্বশুর বলতো, বৌমা একটা কথা বলি মা গো, আমার তো মেয়ে নেই, একটা মাত্র ছেলে ছিল। তুমি আমার মেয়ের মতো কি, আমি তো তোমাকে আমার নিজের মেয়েই মনে করি। কিন্তু মা গো, তোমার জন্য আমার খুব কষ্ট হয়, কারণ তুমি একটা যুবতী মেয়ে, আমাকে কথা দিয়েছো বলে তাই বলে কি সারাটা জীবন তুমি এরকম কুমারী থেকে যাবে? আমার ছেলে চলে গেছে, তাতে কি হয়েছে মা? ওপরওয়ালা যখন নর নারীকে দুনিয়াতে পাঠাইছে, তাদের বিবাহ করার সময় হলে তাদের বিবাহ করতেও বলছে। তো তুমি শুধু আমাদের সেবা যত্ন করে যাবে? তোমার জীবন যৌবন বা তোমার যে একটা প্রাপ্ত সময়, সেই সময়কে কাজে যদি না লাগাও, ওপরওয়ালার কাছে আমরা দায়ী হয়ে যাব মা। আমি বলি কি, আমারই একটা চাচাতো ভাইয়ের ছেলে আছে, সে এমবিবিএস ডাক্তার। কথায় কথায় সেদিন আমাকে বলেছিল যে চাচা, তোমাদের বাড়িতে যে সুন্দরী একটা মেয়ে দেখলাম, শুনেছি সরকারি জব করে, ওই মেয়েটা কে? আমি বলেছিলাম যে আমার ছেলের সাথে বিয়ে হয়েছিল, আমার ছেলে মারা যাওয়ার পরেও ওই মেয়েটা আমাদের সংসার ছেড়ে যায়নি, বলেছে কোনোদিন সে বিয়ে করবে না। ছোটবেলায় মেয়েটা তার মাকে হারিয়ে তার বাবা একটা কাজ করে, সৎ মায়ের সংসারে সে বড় অশান্তির মধ্যে ছিল। তাই শ্বশুর শাশুড়িকে সেবা ভোজন করে, ভক্তি শ্রদ্ধা করে এখানেই থাকে, আর চাকরি বাকরি করে খায় দেয়। এখানে সে বিয়ে শাদী করতে চায় না। তো আমার স্বাস্থ্য ভাইয়ের ছেলে আমাকে বলছে, দেখো চাচা, তোমার সে পুত্রবধূ, কিন্তু আসলে তার তো সংসার করা প্রয়োজন, সঠিক সময় এটা। তোমরা যদি চাও, আমি তো বিয়ে করিনি, আমি একজন এমবিবিএস ডাক্তার, তাছাড়া মেয়েটাও বেশ শিক্ষিত, সব খোঁজ নিয়েছি, সুন্দরীও বটে, আবার চাকরিও করে, আবার খুব গুণধর, তোমাদের খুব সেবা যত্ন করছে। তো যদি মেয়েটা বিয়েতে রাজি হয় না হয়, আমি আমার বউ করে নিতাম, যদি আপত্তি না থাকতো। আর মেয়েটার দায়িত্ব যখন তোমরা আছো চাচা, একটু দেখো। তোমারে আমি বলি কি, স্বাস্থ্য ভাইয়ের ছেলে ও এই কথাটা বলছে, তুমি কি বলো? তখন আমি বললাম, দেখেন বাবা, আমাকে আপনারা যদি বিয়ে দেন, তাহলে এই বুড়ো বুড়ো বয়সে আমি আপনাকে কথা দিয়েছি যতদিন বাঁচবেন অতদিন আপনার সেবা যত্ন করব। কিন্তু আপনি আমার জন্য এতটা খেয়াল রাখছেন, তাহলে আপনাদের কি হবে? তখন আমার শ্বশুর বলল, মারে, যার দুনিয়ায় কেউ নেই তার উপরওয়ালা এসে, তুমি ওখানে সংসার করেও আমাকে মাঝে মাঝে একটু দেখতে পারো, কিন্তু আসলে তোমাকে আমাদের সংসার এইভাবে এই কথায় আবদ্ধ হয়ে আটকে রাখা আমাদের ভারী অন্যায় হচ্ছে। আমি চাই কি তুমি সংসার করো মা, কারণ এই জীবন থেকে একটা দিন ফুরিয়ে গেলে আর পাবে না রে মা। দেখো না, তোমার শাশুড়িকে নিয়ে বুড়ো বুড়ি আজও এখানে পড়ে আছে,
আমাদের তো আর টাকা পয়সার চিন্তা নেই, পেনশনের টাকা যতদিন বাঁচি বুড়ো বুড়ি এতে খেয়ে পড়ে চলে যেতে পারি মা। কিন্তু মা গো, তুমি তোমার সবাইকে কাজে লাগাও, তুমি বিয়ে করো। আর এরকম ছেলে কোথায় পাবে বলো? আমার শাশুড়ি ভাইয়ের ছেলে, সে এমবিবিএস ডাক্তার। আমি বলি কি তুমি রাজি হয়ে যাও, আমি তোমাকে নিজে হাতে বিয়ে দিব। আমি যেন শ্বশুরের কথাই একটু সময় নিয়ে শেষে রাজি হয়ে গেলাম। তারপরে তার সাথে আমার কর্মা পড়িয়ে বিয়ে দিয়ে দিল শ্বশুর। বাবা এই বিয়েতে আসলো না, তাকে আমার শ্বশুরও জানালো না, আমিও ডাকলাম না, কারণ সে কখনো চায় না। আর আমি চাই যে আমার বাবা যদি এই বিয়ের মধ্যে আসতো, হয়তো বা এই বিয়েই হতো না। কোনো কারণে সে চেষ্টা করতো বিয়ে ভেঙে দেওয়ার জন্য। আমার বাবা একদম পাল্টে গেছে, মানে সে চায় না আমার সুখ হোক, ভালো হোক, আমি একটু ভালোভাবে বাঁচি। সৎ মায়ের কথা শুনতে শুনতে বাবা সব কিছু যেন একদম আর আগের মতো নেই, একদম পাল্টে গেছে। আগের বাবা আর আগের বাবা নেই আমার। এই ভেবে বাবাকে ওই অনুষ্ঠানে না ডেকে এমবিবিএস ডাক্তারের সাথে আমার বিয়ে হয়ে গেল। আমি স্বামীর সংসার করতে লাগলাম। 1 বছরের মাথায় আমি চেষ্টা করেছিলাম যে আমার শাশুড়ি এখনও তো বেঁচে আছে, তাদের বাড়ির পাশেই আমার বিয়ে হলো, শাশুড়ি সবই বুঝতে পারবে, দেখতে পারবে। আমি টুরুক টুরুক জবাব দিয়ে দিলাম। আমি একটা ছেলে সন্তানের মা হলাম। তারপরে আমার শাশুড়ি তখন ক্লিয়ার বুঝতে পারলো যে তার ছেলেরই দোষ ছিল। সে যে বিগত জীবনে আমাকে এতটা অপবাদ দিয়ে গেছে, সে তার নিজের ভুলকে বুঝতে পেরে হঠাৎ করে একদিন আবারও যে আমার হাত চেপে ধরে বলছে, মারে, জীবনে ভারী অন্যায় করেছিলাম তোমার কাছে। এত অপবাদ, এত যন্ত্রণা, লাঞ্ছনা সহ্য করে তুমি যে আমাদের সংসারের ছেলে, তোমার জায়গায় আমি হতে মারে কবে শ্বশুরবাড়ি ছেড়ে চলে যেতাম। তুমি অনেক ধৈর্যবান মেয়ে মা, তাই বলি কি তোমার কাছ থেকে আমি ক্ষমা চাইতে আসছে। এখন বৃদ্ধ হয়ে গেছি রে মা, কখন চলে যায় তুমি কিছু মনে করো না। তখন আমি আমার শাশুড়িকে বলেছিলাম, মা, আমি তো কখনো আপনাকে এই বলে কষ্ট দিইনি বা আপনার অসম্মানই করিনি, আপনাকে আমার মায়ের মতো করেই দেখছি। তারপরে স্বামীর সংসারে যেন আমি দিনের পর দিন খুব সুখী ছিলাম। পাশাপাশি আমার শ্বশুর শাশুড়িকে একটু দেখাশোনা করতাম, ফলমূল কিনে দিতাম, তার পাশে এসে বসতাম, দাঁড়াতাম, তাদের সেবা যত্ন করতাম। আমার এমবিবিএস ডাক্তার স্বামী, তাকে আমি সমস্ত কিছু ভেঙে চুরে বলেছিলাম। সে আমার মনের অবস্থানটা বুঝে বলতো, ঠিক আছে, তুমি আমার চাচি ময়মুরব্বীদের একটু দেখাশোনা করে আসবে, এটা আমার অনুমতি, তাহলে তারাও খুশি থাকবে। যা হোক, সব মিলে এই জীবনে আমি মানে নিজের জীবনের সাথে যেন একদম মানে খুব নড়া নড়ে এই জীবনে শেষে উপরওয়ালা চাইলে আমি যেন খুব সুখী হলাম। আর আমার বাবা কখনো আমাকে ঠেকাইতে পারলো না, কিন্তু সে এতটাই অসম্মানী করেছিল যে আমার সাথে এতটাই দুর্ব্যবহার করলো যে এরকম বাবা যেন আর কারো ঘরে না হয়। তো বন্ধুরা, আমার জীবনে ঘটে যাওয়া এই গল্পটা এ পর্যন্তই ছিল। তো এই গল্পটা আসলে বাস্তবকে কেন্দ্র করে কাল্পনিক চিত্তে আমার নিজের হাতে লেখা এবং নিজের ভয়েসে নিজের কণ্ঠে তোমাদের মাঝে পরিবেশন করলাম। তো গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে, সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। আর তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শকই থাকো, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। নতুন নতুন ভিডিও পেতে সবসময় আমাদের পাশেই থাকবে, আর শেয়ার করে তোমার বন্ধুবান্ধবকে এই ভিডিওটা দেখার সুযোগ করে দাও। আগামীকাল এর চেয়ে সুন্দর গল্প নিয়ে আবারও ফিরছে তোমাদের মাঝে। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ।